ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 6। এটা দেখো তোমাদের 87 নম্বর পেজে রয়েছে। এখানে রয়েছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। তো কোষে দেখি 6 এর আজকে আমি তোমাদের করাবো দেখো 88 পেজে এই 5 নম্বর দাগ থেকে 12 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করি। তো দেখো কি বলছে, 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। এটা হচ্ছে 5 নম্বর দাগের অঙ্ক। তো প্রথমে এই বিষয়টা দেখো, 150 টাকার 1/2 অংশ। তাহলে আমরা অঙ্কটা এইভাবে শুরু করব। দেখো 5 নম্বর দাগের 150 টাকার 1/2 অংশ, ঠিক আছে। 150 টাকার 1/2 অংশ মানে টাকা এর 1/2 অংশ, তাই না? তো আমরা জানি কি এর মানে হচ্ছে গুণের সম্পর্ক। তাহলে 150 গুণ 1/2 লিখতে পারি আমরা। দেখো 2 দিয়ে যদি আমরা কাটাকুটি করি, কারণ 150-এর নিচে কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ 150 ওপরে আছে, 2 আছে নিচে। তাহলে 150 আর 2-এর মধ্যে কিসের সম্পর্ক রয়েছে? ভাগের সম্পর্ক। আর ভাগের সম্পর্ক থাকলে আমরা কাটাকুটি করতে পারি। তো দেখো 2 দিয়ে কাটলে আমরা কত হচ্ছে দেখো তো, দেখো 15 আছে, তাই না? অর্থাৎ 7 দুগুণে কত? 14। 7 দুগুণে 14, তাহলে 15 থেকে 1 বেরিয়ে আসলো। তাহলে 1 বেরিয়ে আসলে এই 0 আছে মানে 10 হলো, তাই তো? তাহলে 2 দিয়ে 10কে ভাঙলে কত হচ্ছে? 5 দুগুণে 10। অর্থাৎ কত পেলাম কাটাকুটি করে? পেলাম হচ্ছে 75। তাহলে আমরা এখানে লিখি 150 টাকার 1/2 অংশ সমান হচ্ছে 75 টাকা। এবারে কি বলছে যে 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। একটা উদাহরণ দিচ্ছি, দেখো 5 টাকা থেকে কত টাকা নিলে 3 টাকা পড়ে থাকবে। বুঝতে পেরেছো? 5 টাকা থেকে কত টাকা নিলে, আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, 3 টাকা পড়ে থাকবে। কীভাবে পাবো? দেখো 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলেই কিন্তু পেয়ে যাব। বুঝতে পেরেছো? যেটা পড়ে থাকবে সেটাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো যেটা পড়ে থাকবে, কোনটা পড়ে থাকবে? 30 পড়ে থাকবে। তাহলে 30টা আমরা বিয়োগ করবো 75 টাকা থেকে। ঠিক একই রকমভাবে অতএব আমরা লিখব 75 মাইনাস 30। কারণ 75 টাকা থেকে দেখো 5 টাকা থেকে বিয়োগ করব কোনটা? যেটা পড়ে থাকবে সেটাকে বিয়োগ করে দিচ্ছি এই ক্ষেত্রে। তাহলে ঠিক একই রকমভাবে 75 টাকা থেকে যেটা পড়ে থাকবে সেটা বিয়োগ করছি। 75 টাকা থেকে 30 টাকা বিয়োগ করলে কত হচ্ছে? দেখো 0-র কয় দাও 5, 5 দাও 5, 3-এর কয় দাও 7, 4 দাও 7। বুঝতে পেরেছো? অর্থাৎ 45 টাকা। দেখো তাহলে 45 টাকা কি বলেছিল যে এত থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তাহলে 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। এটাই হয়ে গেল উত্তর। বুঝতে পেরেছো তো যে 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে। তাহলে 150 টাকার 1/2 অংশ মানে তোমাদের 75 টাকা পেয়েছি। এবার 75 টাকা থেকে যেটা পড়ে থাকবে 30 টাকা, সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে 45 টাকা। তাহলে 45 টাকা যদি 75 টাকা থেকে নিয়ে নিই তাহলেই 30 টাকা পড়ে থাকবে। দেখো তোমরা এখানটায় দেখো 75 টাকা থেকে যদি আমরা 45 টাকা বিয়োগ করে দিই, 45 টাকা বিয়োগ করে দিই কত হচ্ছে? দেখো 5-এর কয় দাও 5, 0 মিলে গেল, 4-এর কয় দাও 7, 3 দাও 7, 30 টাকা পড়ে থাকছে। বুঝতে পেরেছো তো? তাহলে 75 টাকা থেকে আমরা যদি 45 টাকা নিয়ে নিই 30 টাকা পড়ে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা করব দেখো 6 নম্বর দাগের। কি বলছে অঙ্কটা? 6-এর 7 বা 6/7 এর 3 গুণের সাথে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে। তো দেখো প্রথমে আমরা ছোট ছোট করে ভাববো। প্রথমে এইটুকু দেখো 6/7 এর 3 গুণ, তাই না? তা 6/7 এর 3 গুণটা আগে আমরা বের করে নিই। দেখো আমরা লিখছি 6 নম্বর দাগের অঙ্কটা লিখব 6/7 এর 3 গুণ, অর্থাৎ 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 6/7 গুণ 3, তাই তো? এবার দেখো 3-এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে এই ওপরেরটার সঙ্গে ওপরেরটা গুণ, নিচেরটার সঙ্গে নিচেরটা গুণ। কত হচ্ছে দেখো তো? 3 6 18 আর নিচে 7 1 7, অর্থাৎ 18 7। তাহলে 6/7 এর 3 গুণ হচ্ছে 18 7। এবারে এখানে বলছে কি 6/7 এর 3 গুণের সাথে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 পাবো। দেখো ঠিক একই রকম উদাহরণ আমি দিচ্ছি।
দেখো 5-এর সঙ্গে কত যোগ করলে আমরা 7 পাবো? কত যোগ করলে পাবে বলো তো? দেখো আমরা খুব মুখে মুখে যদি আমরা বলতে পারছি, তাহলে মুখে মুখে আমরা বলতে পারবো যে 5-এর সঙ্গে তো 2 যোগ করলে 7 পাবো। পরিষ্কার মুখে মুখেই আমরা বলতে পারছি। কি করে পেলাম বলো তো 2টা? খেয়াল করো তো, 7 থেকে, অর্থাৎ এই যোগফল যেটা পেলাম, 5 আর কিছু একটা যোগ করে তো 7 পেয়েছি। আমরা মুখে মুখে ছোট সংখ্যা বলে বলতে পারছি যে 5-এর সঙ্গে 2 গুণ যোগ করলেই আমরা 7 পাবো। তাহলে বিষয়টা পেলাম কি করে? 2টা, দেখো যেটা যোগফল অর্থাৎ 7 থেকে যদি আমি এই প্রথম সংখ্যাটা বিয়োগ করে দিই, যোগফল থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ করে দিই, তাহলেই 7 থেকে 5 বিয়োগ করলে কিন্তু 2 পাচ্ছি। বুঝতে পারছো? তাহলে আমাকে এখানে ঠিক একই রকমভাবে ভাবো যে 6-এর সাথে 3 গুণের সাথে কত যোগ করলে, তাহলে 6-এর সাথে 3 গুণ তো আমরা এইটা পেয়েছি, তাহলে এর সাথে কত যোগ করলে 2 পূর্ণ 6 7 পাবো। তাহলে সেটা কি করে পাবো? না, যেটা যোগফল, যোগ করলে তো এটা পাচ্ছি, অর্থাৎ 2 পূর্ণ 6 7 এটা যোগফল। ঠিক যেমনি এখানে 7টা যোগফল, তাহলে 2 পূর্ণ 6 7 থেকে আমরা বিয়োগ করব কোনটা? বিয়োগ করব হচ্ছে এই যেটা আমাদের যোগ করতে হবে। ওকে, এই 18/7টা বিয়োগ করে দেবো, তাহলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। তাহলে অঙ্কটা আমরা লিখব, অতএব দেখো যোগফল তাহলে কত? এটা 2 পূর্ণ 6 7, তাই না? তাহলে 2 পূর্ণ 6/7 থেকে বিয়োগ করব এই সংখ্যাটা, ঠিক যেমন 5টা বিয়োগ করছিলাম যোগফল 7 থেকে, তাহলে যেটা আমাদের যোগ করতে হবে 2, সেটা পেয়ে যাচ্ছিলাম। ঠিক তেমনি এখানে 2 পূর্ণ 6/7 থেকে বিয়োগ করব এই 18/7টা, তাহলে কিন্তু কত যোগ করতে হবে পেয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে দেখো 2 পূর্ণ 6/7 এটা অপ্রকৃত, এই মিশ্র ভগ্নাংশে আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। কি করতে হবে? না দেখো, এই 7-এর সঙ্গে 2 গুণ করতে হবে, তার সঙ্গে 6 যোগ করতে হবে। তাহলে 2 গুণ করলে কত হবে 7-এর সঙ্গে? 7 দুগুণে 14, 14 আর 6 কত? 20, তাই তো? তাহলে 20/7, 20/7 থেকে বিয়োগ করব 18/7। এবারে দেখো, এর ক্ষেত্রেও হরে 7, এর ক্ষেত্রেও হরে 7, তার মানে লসাগু হয়ে যাবে কি? 7। তাহলে দেখো 7কে 7 দ্বারা ভাগ করলে 1 থাকে, 7 1 7, তাহলে এই 1-এর সঙ্গে ওপরে 20 গুণ করলে 20 1 20, এই বিয়োগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। এবারে 7কে 7 দ্বারা ভাগ করলে 7 1 7 1 থাকে, সেই 1-এর সঙ্গে ওপরে 18 গুণ করলে 18 1 18, তাহলে কত হচ্ছে দেখো তো? 20 থেকে 18 বাদ দাও, থাকে হচ্ছে 2/7। তাহলে উত্তরটা পেয়ে গেছি কিন্তু 2/7, অর্থাৎ 2/7 যদি আমরা এই যে 6/7-এর 3 গুণের সাথে 2/7 যোগ করি, তাহলে কিন্তু আমরা কি পাবো? 2 পূর্ণ 6 7 পাবো। তাহলে উত্তরটা লিখি, অতএব 2/7 যোগ করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, এভাবে উত্তর লিখলেই হয়ে যাবে। এরপরে দেখো আমরা 7 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে? শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর 1400 জন দর্শক এসেছিলেন। ঠিক আছে, পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে 7/10 অংশ বেড়ে গেল। প্রথম বছর এসেছিল 1400, পরের বছর আবার বেড়ে কত অংশ বেড়ে গেছে? না 7/10 অংশ বেড়ে গেল। পরের বছরে মোট কতজন দর্শক এসেছিলেন হিসাব করি। ঠিক আছে, তাহলে প্রথম বছর যেটা এসেছিল আর পরের বছর যেটা বেড়ে গেছে, তাহলে প্রথম বছরের সঙ্গে বেড়ে যাওয়া অংশ যোগ করে দিলেই আমরা পেয়ে যাব যে পরের বছর মোট কতজন দর্শক এসেছে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখি। দেখো 7 নম্বর দাগের অঙ্কটা আমরা করছি। প্রথম বছর দর্শক এসেছিলেন, প্রথম বছর দর্শক এসেছিলেন কতজন? দেখো প্রথম বছর দর্শক এসেছিলেন 1400 জন, লিখি 1400 জন। ঠিক আছে, এবারে দেখো পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে 7/10 অংশ বেড়ে গেল। তাহলে আমরা লিখি যে অতএব পরের বছর দর্শক বেড়ে গেল। পরের বছর দর্শক কত বেড়ে গেল? না 1400 জনের 7/10 অংশ।
তাই না? কি বলেছে যে পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরে যেটা ছিল প্রথম বছরের চেয়ে 7 দশাংশ বেড়ে গেল, তার প্রথম বছরের 1400 এর মধ্যে 7/10 বেড়ে গেছে, সেটাই লিখেছি। 1400 জনের 7/10, জনের অর্থাৎ জনের পরে আমরা কিন্তু জনের মানে এর হচ্ছে গুণ, তাহলে 1400 গুণ 7/10, বুঝতে পেরেছো তো? জনের মানে কি, তো জন এর, এই সংখ্যাটা একসঙ্গে আমরা লিখেছি এই শব্দটাকে জনের, বুঝতে পেরেছো তো? আর এর মানে কি আমরা জানি, এর মানে হচ্ছে গুণ। তাহলে আমরা দেখো কাটাকুটি করছি, 0 0 কেটে দাও, তাহলে কত থাকছে দেখো, 4 7 28, 28-এর 8, হাতে 2, 7 1 7 আর 2 ছিল হাতে, যোগ করলে কত হচ্ছে 7 8 9, ঠিক আছে। আর এই শূন্যটা এখানে বসিয়ে দিলাম, তাহলে কত পেলাম, 900 জন। এটা কি বেড়ে গেল, পরের বছর দর্শক বেড়ে গেছে কতজন, 980 জন। আর প্রথম বছর ছিল কতজন, 1400 জন। তাহলে এই দুটো যদি যোগ করে দিই, তাহলে পরের বছরে মোট দর্শক কতজন এসেছিলেন সেটা আমরা পেয়ে যাব। সেটা এখানে জানতে চেয়েছে, দেখো যে পরের বছরে মোট কতজন দর্শক এসেছিলেন হিসাব করি। তাহলে আমরা লিখি উত্তর হিসাবে যে অতএব পরের বছর মোট দর্শক এসেছিলেন, দেখো প্রথম বছর এসেছিলেন 1400 জন, আর বেড়েছে কত, 980 জন। যোগ করে দিলাম, তাহলে কত হচ্ছে দেখো, পাশাপাশি আমি যোগ করছি, তোমরা যদি না পারো পাশাপাশি পাশে উপর নিচ করে যোগ করে নেবে। দেখো 0 আর 0 যোগ করলে 0 হচ্ছে, 8 আর 0 যোগ করলে কত হচ্ছে, 8 হচ্ছে, তাই না? দেখো 9 আর 4 কত, 13, 13 3, হাতে থাকলো কত, 1, তাহলে এখানে তো 4 নম্বরে ঘরে কিছু নেই, এই 1 আর 1 কত হচ্ছে 2, তাহলে 2380 জন মোট দর্শক কিন্তু পরের বছর এসেছিল। এটা উত্তর হিসাবে লিখে দিতে হবে, বুঝতে পেরেছ? এরপরে আমরা দেখো 8 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, নিচের সংখ্যাগুলির অনন্য খুঁজি ও যাদের অনন্য প্রকৃত ভগ্নাংশ তাদের এই সার্কেল চিহ্ন দিই, অর্থাৎ যেটা প্রকৃত ভগ্নাংশ হবে সেটাকে আমরা সার্কেলের মধ্যে রাখবো। এবারে এই যে অনন্য বিষয়টা কি তোমাদের আগে জানতে হবে, তোমরা নিশ্চয়ই জানো, যদি না জেনে থাকো আমি দেখো বলে দিচ্ছি। দেখো আমরা ধরো একটা ভগ্নাংশ, ধরো 2/5, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশর এই ওপরের যেটা থাকে সেটা হচ্ছে লব বলে, আর নিচেরটাকে আমরা কি বলি, হর, তাই না? এই লব আর হর বিষয়টাকে যদি আমরা উল্টে দিই মানে কি, 5টা ওপরে চলে যাবে, হরটাকে ওপরে দিয়ে দেবো আর লবটাকে নিচে নামিয়ে দেবো, অর্থাৎ 2টাকে যদি নিচে নামিয়ে দিই তাহলে 5/2 হয়ে গেল। 2/5 সেটা উল্টে দিলে হয়ে গেল 5/2। এই বিষয়টাকে যদি আমরা করি তাহলে আমরা বলতে পারবো যে 2/5-এর অনন্য হচ্ছে 5/2, বুঝতে পেরেছ? 2/5-এর অনন্য হচ্ছে, দেখো আমরা এখানে লিখে দিচ্ছি 5/2। ঠিক তেমনি আরেকটা উদাহরণ দিই, দেখি, দেখো ধরো 5/7, এর অনন্য তাহলে কী হবে, 7/5, বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। এবারে দেখো আমরা এই অঙ্কগুলো করবো। 8 দাগের 1 নম্বর দাগের কি আছে, আমরা পরপর বরং অঙ্কগুলো টুকে নিই, খাতাতে লিখে নিই, ঠিক আছে? দেখো 8 নম্বর দাগের প্রত্যেকটা আমি খাতায় এভাবে সাজিয়ে লিখে নিয়েছি, ঠিক আছে? দেখো 7/5-এর অনন্য তাহলে কি লিখবো, আমরা হরটাকে ওপরে দিয়ে দেবো, লবটাকে নিচে নামিয়ে দেবো। তাহলে হর ছিল 5, ওপরে নিয়ে দিই, আর লব হলো 7, সেটাকে নিচে নামিয়ে দিই, হয়ে গেল। আচ্ছা 2 নম্বর দাগেরটা করে নিই। দেখো 2-এর কি আছে, 1/3, তাহলে হর হচ্ছে 3, সেটা ওপরে চলে যাবে, আর লব হচ্ছে 1, সেটা নিচে নেমে যাবে। এটা মানে কি 3/1 নিচে রাখা যা, না রাখাও তাই, রাখলেও অসুবিধে নেই, ঠিক আছে। পরেরটা দেখো 3 নম্বর দাগের কি আছে, 5/8, উল্টে দিলে কি হবে, 8/5, বুঝতে পারছো তো? অনন্য কি হচ্ছে, উল্টে যাচ্ছে, লব হর হয়ে যাচ্ছে, হর লব হয়ে যাচ্ছে। 4 নম্বর দাগের কি আছে, 9/7, উল্টে গেলে কি হয়ে যাবে, 7/9। ঠিক তেমনি 5 নম্বর দাগের 12/5, উল্টে গেলে হয়ে যাবে 5/12। আবার দেখো 6 নম্বর দাগের 5/8, উল্টে গেলে হয়ে যাবে 8/5। 7 নম্বর দাগের কি আছে, দেখো 1/8, উল্টে গেলে হয়ে যাবে 8/1। ওকে, এবারে একটা জিনিস খেয়াল করো,
যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশ যেখানে লব ছোট হয় হরের থেকে। দেখো লব লেস দ্যান চিহ্ন দিয়েছে, হ্যাঁ, লেস দ্যান হর, অর্থাৎ হর বড় হবে, লব সবসময় ছোট হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখি আমরা কোনটা লব ছোট হর বড়, তাহলে সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। আর যেটা প্রকৃত ভগ্নাংশ হবে, বইতে এখানে বলে দিয়েছে যে প্রকৃত ভগ্নাংশ হলে তার পাশে কি দেব, তাকে আমরা কি সার্কেলের মধ্যে রাখবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে লব ছোট, হর বড়, 7 বড়, 5 ছোট, তাহলে এটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ, এটাকে সার্কেলের মধ্যে রাখি। আবার দেখো পরেরটা দেখো 3/1, 3/1কে আমরা 3 লিখতে পারি বা 3/1 রাখলেও কোনো অসুবিধে নেই। এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে, কিন্তু এটা ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ নয়। ঠিক আবার পরেরটা দেখো 3 নম্বর দাগের 8/5, এখানে আমরা দেখতে পাচ্ছি 8 বড় 5 ছোট, অর্থাৎ লব বড় হর ছোট। আমরা জানি কি প্রকৃত ভগ্নাংশ হতে গেলে লব ছোট হতে হবে হরের থেকে, তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা আমরা লিখবো না কিছু, কারণ এই ভগ্নাংশটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব বড় আর হর ছোট হয়, তোমরা জানো, তাই না? তাহলে 8/5 হলো না। এরপরে চলে দেখো, এরপরে 4 নম্বর দাগের আমরা যে অন্যন্যক পেলাম সেটা হচ্ছে 7/9। 7/9 ক্ষেত্রে দেখো লব 7 হর 9, লব তো ছোট, হর বড় এক্ষেত্রে, তাহলে 7/9 অবশ্যই একটা প্রকৃত ভগ্নাংশ, এটাকে সার্কেলের মধ্যে রাখি। এবারে দেখো 12/5, 5 নম্বর দাগের আমরা অন্যন্যক পেয়েছি 5/12, এক্ষেত্রেও 5 ছোট 12 থেকে, অর্থাৎ লব ছোট হর বড়, আর লব ছোট হর বড় হলে আমরা জানি প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকেও আমরা সার্কেলের মধ্যে রাখবো। তারপরেরটা দেখো 5/8 অন্যন্যক পেয়েছি 8/5, এখানে লব 8 হর 5 থেকে বড়, তাই না? কিন্তু লব আমাদের কি হতে হবে, ছোট হতে হবে প্রকৃত ভগ্নাংশ হতে গেলে, তাহলে 8/5 কিন্তু হলো না। আর 7 নম্বর দাগের আমরা অন্যন্যক পেয়েছি 8/1, বা এটাকে আমরা লিখতে পারি শুধুমাত্র 8, কারণ নিচে 1 লিখলেও হয় না লিখলেও হয়, এটা তো একটা পূর্ণ সংখ্যা, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ নয়। তাহলে যেগুলো প্রকৃত ভগ্নাংশ আমরা কিন্তু সেগুলো আমরা সার্কেলের মধ্যে রাখলাম। ঠিক আছে, এবার দেখো আমরা 9 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে এখানে, কোন সংখ্যার অন্যন্যক সেই সংখ্যার সমান। আচ্ছা দেখো আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ধরো 3/7 এর অন্যন্যক কী হবে, এর অন্যন্যক উল্টে যাবে, অর্থাৎ হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। হর যদি লব হয় 7 চলে যাবে ওপরে, লব যদি হর হয়ে যায় 3 চলে যাবে নিচে। তাহলে 3/7 এর অন্যন্যক হচ্ছে 7/3, বা উল্টে যদি আমরা বলি 7/3 এর অন্যন্যক হচ্ছে 3/7, এরকম বিষয়টা। কিন্তু এমন একটা সংখ্যা তোমরা ভাবো দেখি, ভালো করে খেয়াল করো, যার অন্যন্যক সেই সংখ্যাই হবে, সেটাই এখানে বলছে যে কোনো সংখ্যার অন্যন্যক সেই সংখ্যার সমান। এটা একমাত্র কিন্তু একই হতে পারে। দেখো এক এমন একটা সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা, এই সংখ্যার কিছু নিচে নেই মানে আমরা এক কাছে ধরে নিতে পারি। তাহলে একের অন্যন্যক আমরা কি বলতে পারি, সেই 1/1, অর্থাৎ এই হরটা লবে চলে গেল আর লবটা কি চলে গেল, হরে চলে গেল, এটা অনন্যক তো। 1/1, 1/1 থাকলে কিন্তু একই হয়। বুঝতে পেরেছো? তাহলে একের অনন্যক কিন্তু 1। তাহলে এখানে আমরা উত্তরটা কিভাবে লিখব, কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। 1 মানে তার নিচে হর 1, ওটাকে উল্টালে 1/1ই হয়, 1/1 মানে একই হয়, তার মানে একের অনন্যক 1, অর্থাৎ 1 এমন একটা সংখ্যা যার অনন্যকও কিন্তু সেই সংখ্যার সমান, অর্থাৎ একেরই সমান। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব, 9 নম্বর দাগের যে 1 এর অনন্যক সেই সংখ্যার সমান। ঠিক আছে, এটাই হয়ে গেল উত্তর। এরপরে দেখো আমরা 10 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 বা 2/3 অংশ আমাকে দিল। কতগুলি স্ট্যাম্প আছে কিন্তু আমরা জানি না, যতগুলি বলেছে। রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার
কাছে কতগুলি স্ট্যাম্প ছিল হিসাব করি। তো দেখো একবার বলছে রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 আমাকে দিয়েছে, বুঝতে পেরেছো? 2/3 আমাকে দিয়েছে। আবার বলছে 18টি স্ট্যাম্প আমাকে দেয়। তাহলে আমাকে দিয়েছে 2/3, আবার 18টি স্ট্যাম্প। তাহলে এই 18টি স্ট্যাম্প আর 2/3 তো সমান, বা এইভাবে বলতে পারি যে 2/3 সমানই 18টি স্ট্যাম্প, তাই না? আর আমরা জানি সমগ্র অংশ সমান 1, তাহলে 2/3 যদি 18টি হয় তাহলে 1 অংশ সমান কত সেটা বের করলেই আমরা কিন্তু মোট কতগুলি স্ট্যাম্প ছিল রমার কাছে সেটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে অঙ্কটা করতে পারি 10 নম্বর দাগে, যে প্রথমে আমরা ধরি সমগ্র স্ট্যাম্প সমান 1 অংশ। ঠিক আছে, এবার দেখো রমা আমাকে 2/3 স্ট্যাম্প দেয় বা 18টি স্ট্যাম্প দেয়, একই ব্যাপার। তাহলে আমরা এটাকে লিখতে পারি রমা আমাকে স্ট্যাম্প দেয় 2/3, অর্থাৎ 18টি। ঠিক আছে, অতএব আমরা লিখতে পারি শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী, যা খুশি লিখলেই হবে। শর্তানুযায়ী 2/3 স্ট্যাম্প সমান 18টি। ঠিক আছে, 18টি স্ট্যাম্পই লিখি, এখানে কোনো অসুবিধে নেই। 2/3 স্ট্যাম্প সমান 18টি স্ট্যাম্প। অতএব আমরা মোট অংশ কত ধরেছি? 1 অংশ আমরা জানি সবসময়। তাহলে অতএব 1 অংশ স্ট্যাম্প সমান, আমরা কি করব? দেখো 2/3 বড় না 1 বড়, ভালো করে ভাবো। 2/3 হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, আর 1 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে অবশ্যই 1 2/3 থেকে বড়। তাহলে এখানে দেখো এটা বেড়েছে, এখান থেকে বেড়ে গেছে, তার মানে উত্তর হবে, আমরা যখন ঐকিক নিয়ম করব ঠিক আগের যে লাইন সেই লাইনে প্রশ্ন করব। আগের লাইনে প্রশ্ন করছি, দেখো 2/3 থেকে 1 বেড়ে গেছে, তার মানে এখানে উত্তরটা বাড়বে। এখানে ছিল কত? 18, উত্তর বাড়বে মানে কি? এখানে এই ভগ্নাংশটাকে বড় করে দেখাতে হবে, গুণ করব আমরা বড় করে। কিভাবে বড় করব না, 3টা অর্থাৎ হর চলে যাবে ওপরে আর লব চলে যাবে নিচে, বুঝতে পেরেছো? তাহলেই কিন্তু ভগ্নাংশটা বড় হয়ে গেল। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে বড় ভগ্নাংশ, প্রকৃত থেকে অপ্রকৃত করে দিলাম, তাহলেই কিন্তু এই আনসারটা বেড়ে যাবে। এখানে যেহেতু বেড়ে গেছে এখানেও বেড়ে যাবে। তোমরা এইভাবেও ভাবতে পারো, এখানে ছিল 18 আর তাকে আমরা ভাগ করছি কত দিয়ে? 2/3 দিয়ে। ঠিক আছে, তাহলে 18 এখানে ভাগটা যদি গুণ হয়ে যায় 3/2 হয়ে যাবে, উল্টে যাচ্ছে। বুঝতে পেরেছো? এই বিষয়টা আমি এইটা করলাম, এটাই হচ্ছে যুক্তি। কি যুক্তিতে এটা উল্টে গেল বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে দেখো এই 18-র নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এই 2 আর 18-র মধ্যে কিসের সম্পর্ক? ভাগের সম্পর্ক না? তাহলে 2 আর 18 কাটাকুটি করে দিই, 9 দুগুণে 18। দেখো 3 9 কত হচ্ছে? 27। তাহলে 27টি স্ট্যাম্প হলো। ঠিক আছে, 27টি স্ট্যাম্প। তাহলে সমগ্র স্ট্যাম্প আমরা কত ধরেছিলাম? 1 অংশ। সেই 1 অংশ সমান আমরা কত পেলাম? 27টি স্ট্যাম্প। তাহলে এখানে আমাদের জানতে চেয়েছিল যেভাবে, উত্তরটা আমরা লিখে দেবো। দেখো বলেছে যে তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল হিসাব করি। তাহলে আমরা লিখি অতএব রমার কাছে স্ট্যাম্প ছিল কটি? 27টি। ঠিক আছে, এরপরে দেখো আমরা 11 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে? রাজিয়া তার টাকার 2/5 দেবনাথকে ও 3/10 অর্থাৎ 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা পড়ে রইল। ঠিক আছে, প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসাব করি। এই অঙ্কগুলো না এক্স ধরেও করা যায়, কিন্তু এক্স না ধরেও করা যায়। আমি এক্স না ধরেই তোমাদের করে দিচ্ছি। 1 অংশ ধরেও করা যায়, এক্স ধরেও করা যায়, যে কোনোভাবে করলেই কিন্তু অঙ্কগুলো হবে, কোনো অসুবিধা নেই, অঙ্ক ঠিক হলেই হলো। তো রাজিয়ার কাছে যে পরিমাণ টাকা ছিল সেই পরিমাণ টাকা তো আমরা জানি না, তাহলে সেটা আমরা লিখে নিই। দেখো আমরা 11 নম্বর দাগের অঙ্কটা করছি। আমরা প্রথমে লিখি ধরি রাজিয়ার কাছে মোট টাকার পরিমাণ সমান
এক অংশ। ঠিক আছে, রাজিয়ার কাছে মোট টাকার পরিমাণ হচ্ছে এক অংশ। এখানে এক্সও ধরে অঙ্কটা করা যায়। আচ্ছা, এবারে দেখো, রাজিয়া তার টাকার 2/5 অংশ দেবনাথকে দিয়েছে ও 3/10 অংশ কত কাকে দিয়েছে? সুনিতাকে দিয়েছে। তাহলে আমরা এখানে লিখি রাজিয়া দেবনাথ ও সুনিতাকে মোট টাকা দেয়। মোট টাকা দেয় সমান কি? তাহলে দুটো যোগ করব। দেখো, রাজিয়াকে দিয়েছে 2/5 আর সুনিতাকে দিয়েছে 3/10। তাহলে দেখো আমরা যোগ করব 2/5 প্লাস 3/10। এত অংশ দুজনকে দিয়েছে, দুটো আমরা যোগ করে দিই। তো দেখো এখানে 5 আর 10, তাহলে এদের লসাগু কত হবে? 10 হবে। কেন বলো তো? 10 এমন একটা সংখ্যা যাকে 5 দ্বারাও ভাগ করা যাচ্ছে, সুতরাং 10টাই কিন্তু লসাগু হবে। তোমরা দেখে নিতে পারবে, দেখবে 10 লসাগু হচ্ছে। দেখো এর 5-এর করে দাও 10, কারণ 10কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি কত হবে? 5 দুগুণে 10, 2 হচ্ছে। তাহলে সেই 2-এর সঙ্গে এই ওপরের 2টা গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 দুগুণে কত হচ্ছে? 4 হচ্ছে। এই যোগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। এই 10কে 10 দ্বারা ভাগ করো, 10 1-কে 10 অর্থাৎ 1, তাই না? সেই 1-এর সঙ্গে এই 3 গুণ করো, 3 1-কে 3। তাহলে কত হচ্ছে? দেখো 4 আর 3-এ 7, আর নিচে হচ্ছে 10, 7/10 অংশ। ঠিক আছে, তাহলে রাজিয়া দেবনাথ ও সুনিতাকে মোট টাকা দেয় কত অংশ? 7/10 অংশ। অতএব আমরা লিখব টাকা, আচ্ছা রাজিয়ার কাছে, এখানটা লিখে দিই, রাজিয়ার কাছে টাকা বাকি থাকে। রাজিয়ার কাছে টাকা কত বাকি থাকবে? দেখো সমগ্র টাকার অংশ আমি বলেছি 1 অংশ, তাহলে 1 থেকে বিয়োগ করব কত? এই দেবনাথ এবং সুনিতাকে তো দিয়েছে 7/10 অংশ, তাহলে 7/10 অংশটা বিয়োগ করে দিই, এত অংশ। দেখো এখানে 1-এর নিচে কিছু নেই, মানে 10 হবে লসাগু এক্ষেত্রে। আর যেহেতু 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, সেক্ষেত্রে আমরা 10-এর সঙ্গে ডাইরেক্ট 1-কে গুণ করে দেবো, 10 1-কে 10। যদি আমরা হওয়ার কিছু না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু সেই সংখ্যার সঙ্গে সরাসরি এই লসাগুটা আমরা গুণ করে দিই। ঠিক আছে, তাহলে 10 1-এ 10 হলো, এই বিয়োগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। এই 10কে 10 দ্বারা ভাগ করো, 10 1-কে 10 হচ্ছে, অর্থাৎ 1 থাকছে। এই 1-এর সঙ্গে 7 গুণ করো, 7 1-কে 7। তাহলে কত হচ্ছে দেখো তো? 10 থেকে 7 বিয়োগ করলে থাকে 3, আর নিচে হচ্ছে 10, তাহলে 3/10 অংশ হলো। এবারে রাজিয়ার কাছে টাকা বাকি আছে কতটা? 3/10 অংশ। কিন্তু এখানে বলছে দেখো যে রাজিয়া তার টাকা 2/5 অংশ দেবনাথকে ও 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা পড়ে রয়েছে। তাহলে এই 180 টাকা তাই কিন্তু 3/10 অংশ সমান, তাই না? তাহলে আমরা এভাবে লিখতে পারি, অতএব শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী 3/10 অংশ সমান কিন্তু 180 টাকা। ঠিক কিনা? অতএব যেহেতু আমরা সমগ্র অংশ কি ধরেছি? সমগ্র অংশ 1 হয় সবসময় আমরা জানি। তাহলে 3/10 অংশ সমান যদি 180 টাকা হয়, অতএব 1 অংশ সমান কত হবে? দেখো এখানে বেড়ে গেছে, 3/10 থেকে 1 বড়, মানে এখানেও বাড়বে, অর্থাৎ 180 গুণ এই ভগ্নাংশটা বেড়ে যাবে। বাড়বে কিভাবে? বড় সংখ্যাটা উপরে চলে যাবে 10, আর ছোট সংখ্যাটা নিচে চলে আসবে, উল্টে যাবে। ঠিক আছে, আমি আরেকবার বলি, যদি এই 180 এদিকে ছিল, তাকে যদি আমরা ভাগ করে দিই, যেহেতু 1 এসছে এখানে ভাগ করে দিলে 3/10, ভাগ করলে 180, গুণ করলে উল্টে যাবে, অর্থাৎ 10টা উপরে চলে যাচ্ছে, 3টা নিচে চলে যাচ্ছে। এই বিষয়টাই আমি এখানটায় দেখালাম, বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো 3 আর 180 যদি আমরা যে কাটাকুটি করি, কারণ 180-র নিচে কিছু নেই মানে 1 আছে, 3 আর 180-র মধ্যে ভাগের সম্পর্ক, অর্থাৎ কাটাকুটি করতে পারবো। দেখো 3 কাটলাম, 3 6 18, তাই না? আর এই শূন্য করতে 0, অর্থাৎ 60। তাহলে দেখো 6 আর 2 0, 600 টাকা। তাহলে কত পেলাম? 1 অংশ সমান কত পেলাম? 600 টাকা। তাহলে 1 অংশ মানেই তো সমগ্র অংশ। ঠিক আছে, তাহলে মোট রাজিয়ার কাছে কত টাকা ছিল সেটাই জানতে চেয়েছে, যে রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসাব করি। তাহলে এখানটায় লিখব উত্তর হিসাবে, অতএব
রাজিয়ার কাছে মোট টাকা ছিল 600 টাকা। ঠিক আছে, এটাই হয়ে গেল উত্তর। এরপরে দেখো আমরা 12 নম্বর দাগের অঙ্কগুলো করব। এখানে কি বলেছে, মান খুঁজি, মান নির্ণয় করতে হবে। তাহলে 12 নম্বর দাগের যে অঙ্কগুলো আছে পরপর আমি খাতায় আগে লিখে নিই। দেখো 12 নম্বর দাগের প্রত্যেকটা অঙ্ক আমি খাতায় লিখে নিয়েছি। তো দেখো প্রথম অঙ্কটা 1 নম্বর দাগের কি আছে, 15 ডিভাইডেড বাই 5/3। তাহলে দেখো এখানটায় 15 আমরা রাখবো, এই ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে এই পরের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ হরটা হয়ে যাবে লব আর লবটা হয়ে যাবে হর। ঠিক আছে, এবার দেখো 15-র নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, অর্থাৎ এই 15 আর 5 কিসের সম্পর্কে আছে, ভাগের সম্পর্কে আছে। যেমন 3 আর এই 1 ভাগের সম্পর্কে আছে, আর ভাগের সম্পর্কে থাকলে কি হয়, কাটাকুটি করতে পারবো। দেখো তাহলে 5 আর 15 যদি কাটি, 3 5 15, অর্থাৎ আমরা কত পেলাম, এখানে উপরে জরঙ্গে উপরে গুণ করলে 3 3 9 পেলাম। যেহেতু মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এইভাবে উত্তর লিখব, নির্ণেয় মান সমান 9। বুঝতে পেরেছ? এবারে চলো পরেরটায় কি আছে, 14 আছে, ভাগ চিহ্নটা গুণ করে দেবো আর ভগ্নাংশটা উল্টে দেবো, অর্থাৎ 2 ওপরে চলে যাবে, 7 নিচে চলে যাবে। তাহলে দেখো 14 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 7 আর 14 ভাগের সম্পর্কে আছে, 7 দুগুণে 14, তাই না? তাহলে দেখো উপরে 2 দুগুণে কত পেলাম, আমরা 4 পেলাম। অতএব আমরা লিখব নির্ণেয় মান সমান 4। এবারে চলো তিনেরটা আছে 6/13 আছে। এবারে ভাগটাকে গুণ করব, কিন্তু এখানে শুধু 3 আছে, শুধু 3 রয়েছে মানে তার নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। যেটা ভাগটা গুণ করেছি মানে উল্টে যাবে, অর্থাৎ এই হরে আছে 1, ওপরে চলে যাবে 1, লবে আছে 3, নিচে চলে যাবে 3, মানে উল্টে গেল। এবারে এই 3টা 6-এর সঙ্গে ভাগের সম্পর্কে আছে, কাটাকুটি করে দাও। 3 দুগুণে 6 হয় আমরা জানি, তাহলে কত পাচ্ছি দেখো, ওপরে থাকছে 2 আর 1, তাহলে 2 আর 1কে গুণ করলে 2 1কে 2 হচ্ছে, আর নিচে আছে 13 হলো। আচ্ছা, তাহলে আমরা এক্ষেত্রেও লিখব নির্ণেয় মান সমান 2/13। এবারে চলে এসো 4 নম্বর দাগের। 4 নম্বর দাগের 12/19 ছিল, এটাকে ভাগ লিখব ঠিক আগের মতোই। 6-এর নিচে কিছু নেই মানে 1 আছে, ভাগটা গুণ করেছি মানে উল্টে যাবে, অর্থাৎ ওপরে 1 চলে যাবে, নিচে চলে আসবে 6। এবারে 12-র সঙ্গে 6-এর ভাগের সম্পর্ক, 19-এর সঙ্গে 1-এর ভাগের সম্পর্ক, কাটাকুটি করতে পারবো 6 আর 12। দেখো 6 দিয়ে পুরো কেটে দিচ্ছি, 6 1-কে 6 আর এখানে 6 দুগুণে 12। তাহলে কত হচ্ছে দেখো তো, এখানে হচ্ছে ওপরে থাকছে 2 1-কে 2 আর নিচে থাকছে 19 1-কে 19, 2 এর 19। তাহলে উত্তর লিখব নির্ণেয় মান সমান 2/19। এবারে চলো 5 নম্বর দাগের। 5 নম্বর দাগে সব মিশ্র ভগ্নাংশ আছে এখানটায়, প্রথমেই সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। তো দেখো কি করব, প্রথমে 5-এর সঙ্গে 5 গুণ করব, যেটা পাবো তার সঙ্গে 1 যোগ করব, তাই না? তো 5 5 25 আর 1-এ 26, তাহলে এখানে থাকলো 26/5। ভাগটাকে গুণ করে দিচ্ছি, তাহলে এই যে 13/2 এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ ওপরে 2 চলে যাবে, নিচে চলে যাবে 13। ঠিক আছে, তাহলে দেখো 13-র সঙ্গে 26 ভাগের সম্পর্কে রয়েছে, কাটাকুটি করতে পারবো। 13 1-কে 13, 13 দুগুণে 26। তাহলে এখানে কত পাচ্ছি, এখানে উপরে আছে দেখো 2 দুগুণে 4, নিচে আছে 5 1-কে 5। উত্তর লিখে দেব নির্ণেয় মান সমান 4/5, এটা উত্তর। এরপরে চলে এসো 6 নম্বর দাগে। 6 নম্বর দাগের কি আছে দেখো, সবগুলোই মিশ্র ভগ্নাংশে আছে। তাহলে দেখো এখানে করব 5-এর সঙ্গে 2 গুণ করব, 5 দুগুণে 10, তার সঙ্গে 2 যোগ করব, তাহলে 10 আর 2-এ 12, তাহলে 12/5। ভাগ আরেকবার করি, ভাগ করে এখানে করব দেখো অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে 5 1-কে 5 আর 1 যোগ করলে 6, 6/5। এবারে 12/5 ভাগটাকে গুণ করে দেব। এবার 6/5টা উল্টে যাবে, অর্থাৎ 5 উপরে চলে যাবে, 6 চলে আসবে নিচে, যেহেতু ভাগটা আমরা গুণ করে দিয়েছি, তাই না? এবার 5-এর সঙ্গে 5 ভাগের সম্পর্কে কেটে দিই, 6-এর সঙ্গে 12 ভাগের সম্পর্কে, তাহলে 6 1-কে 6 আর 6 দুগুণে 12। তাহলে কত হচ্ছে এখানে, এখানে হচ্ছে ওপরে থাকছে দেখো
উপরে এখানে কিছু নেই, মানে 1 আছে, 2 1-কে 2 থাকছে, আর নিচে তো 1ই আছে। ঠিক আছে, তার মানে পূর্ণ সংখ্যা 2 পেলাম উত্তর। উত্তর লিখব আমরা এইভাবে, নির্ণেয় মান সমান 2। এরপরে চলো 12 নম্বর দাগের শেষ অঙ্ক, সেটা হচ্ছে 7 নম্বর দাগের। এখানেও আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব মিশ্র ভগ্নাংশ থেকে। তাহলে 4 7 31, তার সঙ্গে 3 যোগ করো, 28 29 30 31, উপরে থাকলো 31, নিচে থাকলো 7। ভাগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। 3 7 21, আর 2 21 22 23, তাই না? 23, আর নিচে থাকলো 7। এবারে দেখো 31/7, এই ভাগটাকে গুণ করে দিলে এই ভগ্নাংশটা উল্টে চলে যাবে, অর্থাৎ উপরে 7 চলে যাবে, নিচে চলে আসবে 23। হলো, তাহলে দেখো 7 আর 7 ভাগের সম্পর্কে আছে, কাটাকুটি করে দিলাম। 23 আর 31 তো কাটাকুটি যাবে না, তাহলে 31/23 হয়ে গেল। এবার যেহেতু উপরে 31 বড় সংখ্যা, নিচে 23 ছোট সংখ্যা, আমরা ভাগ করে দিই। দেখো 23 1-কে 23, বিয়োগ করে দাও। দেখো 3-এর কয় দাও 11, 8 দাও 11, হাতে কত থাকছে 1, 2 এর 1-এ 3, 3 3 মিলে গেল, তাহলে 8 হলো। 1 পূর্ণ 8-এর 23। অতএব আমরা উত্তর লিখব এইভাবে, অতএব নির্ণেয় মান সমান 1 পূর্ণ 8-এর 23। এটা হয়ে গেল উত্তর। তো দেখো আজকে এই পর্যন্ত। যদি কোথাও বুঝতে থাকে অসুবিধা থাকে আরেকবার দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। এর পরের ভিডিওতে কিন্তু আমরা এই 13 নম্বর দাগ থেকে প্রত্যেকটা অঙ্ক আবার শুরু করব। তোমরা যদি সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।